ঠাকুরপাড়ার একটা ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানকে এই এলাকার সর্বস্তরের মানুষ তাদের আন্তরিক উপস্থিতির মধ্য দিয়ে আমাদের সকলের জন্য এক বড় উপহার হিসাবে আমাদের সকলকে আরো কাজ করতে উৎসাহিত করার লক্ষ্যে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করলেন। বহরমপুর শহরের গায়ে লাগা বলা যায় চুয়াপুর ভাকরি, তারই অন্তর্গত ঠাকুরপাড়া। এটা ঘটনা যে ঠাকুরপাড়ার কোনো প্যারামিটারেই, কোনো পরিমাপে আর ঠাকুরপাড়া পঞ্চায়েতের দ্বারা পরিচালিত এটা বলা মুশকিল হয়ে যায়। ওনারা আসতে যেতে আসতে দিলে হয়। চলো যখন আমরা বহরমপুর পৌরসভা পরিচালনা করতাম তখন আমরা প্রস্তাব দিয়েছিলাম রাজ্য সরকারের কাছে যে বহরমপুর শহর, ওদিকে চুনাখালী নিমতলা, এদিকে বলরামপুর, ওদিকে গজধরবার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এবং গঙ্গার ওপারে মিয়াল্লিশপাড়া, গোয়ালজান সমেত খাগড়াঘাট স্টেশন, এই সবটা নিয়ে বহরমপুর শহরের জন্য একটা নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হোক। কারণ যেভাবে জনসংখ্যা বাড়ছে, যেভাবে তাদের গৃহ নির্মাণের পরিকল্পনা বাড়ছে, তাতে আগামী দিনে বহরমপুর শহর এবং তার সন্নিহিত যে এলাকা, এই এলাকায় যদি একটা মাস্টার প্ল্যান করা না যায় তাহলে ভবিষ্যতের জন্য সকলের সমস্যা তৈরি হবে। আমি আজও তা মনে করি যে বহরমপুর শহরকে কেন্দ্র করে তার সন্নিহিত যে এলাকাটার কথা আমি বললাম, এই গোটা এলাকার জন্য একটা মাস্টার প্ল্যান আমাদের ইমিডিয়েট করা দরকার। জনসংখ্যা আজ এরকম আছে, আরো বাড়বে। এখানকার যে স্থানীয় আমাদের কংগ্রেসের নেতা বলছিল যেখানে কলার ভেলা করে এই এলাকা পার হতে হয়েছিল বর্ষার সময়, একদম ঠিক কথা। এই ভাকরি সন্ধ্যের পর ভূত প্রেতদের এলাকা ছিল। সবাই যে যেদিকে তাকাতো, সন্ধ্যের পর ভাকরি যেতে হবে, সন্ধ্যের পর এইসব এলাকায় ঢুকতে হবে, এটা তাদের কাছে দুঃস্বপ্ন ছিল। আমরা ছোটবেলায় এই তাল বাগান, এই পাশের বাগান, এই জায়গায় পিকনিক করতে আসতাম শীতকালে। তো এই জায়গা তাই ছিল একদিন। আজ এগুলো তো মহানগরের চেহারা গ্রহণ করেছে, কিন্তু আগামী দিনে আরো বাড়বে। জনবসতি বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, মানুষের আর্থিক স্বাবলম্বী হচ্ছে বেশি মানুষ, মানুষের রোজগার বাড়ছে। অতএব রাস্তার দরকার, গৃহের দরকার, সবকিছুর দরকার বাড়বে। একদিন ছিল জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একটা বাড়িতে থাকতো। এখন সেটাও ভাঙচুর হচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি জন্ম হচ্ছে। ভাইরা বোনেরা সব আলাদা আলাদা হয়ে গিয়ে তাদের নিজেদের সংসার করছে, ফলে গৃহের দাবি আরো বাড়বে। এই বহরমপুর শহরে এখন আর চওড়াই শহর বাড়ছে না, সব লম্বাই শহর বাড়ছে, যেটাকে আমরা বলি ভার্টিক্যাল এক্সপানশন হচ্ছে। খাড়া হচ্ছে শহর, শহর চওড়া হচ্ছে না। এই সার্বিক বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু বহরমপুর শহর, তার সন্নিহিত যে এলাকা, সবগুলোকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা জরুরি। এটা নিয়ে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি। বিরোধী দলের আমরা জনপ্রতিনিধি, আমরা প্রস্তাব দিতে পারি, কিন্তু প্রস্তাবকে কার্যকরী করতে গেলে যে প্রশাসনিক বা সরকারি ক্ষমতা দরকার, আমাদের কাছে সেই সরকারি ক্ষমতা থাকে না, এটা আপনারা বোঝেন। যখন আমাদের জেলা পরিষদ পেয়েছিলাম, আমরা তখন এই এলাকার রাস্তাঘাট করার জন্য এক বিশেষ প্রচেষ্টা গ্রহণ করেছিলাম। দ্বিতীয়বার জেলা পরিষদ পেলাম, জেলা পরিষদের টেন্ডার বার করার পর 58টা কাজ একসঙ্গে বার করলাম, সব কাজ আটকে দেব। কি না, এখন উন্নয়ন করলে অসুবিধা আছে। অসুবিধা কি না, উন্নয়ন করলে এখন অনেক রকমের কথা হবে। কথাটা কি? মোদ্দা কথা হলো, উন্নয়ন করলে কংগ্রেসের পক্ষে মানুষ
প্রশংসা করবেন, অতএব উন্নয়ন হবে না। বড় অদ্ভুত জায়গা আমরা বসবাস করছি। শুনলে অবাক হবেন আপনারা, শুনলে অবাক হবেন। আমি দু তিনটে ঘটনা বলি আপনাদের। প্রশংসার জন্য যে যুদ্ধ, সেই প্রশংসার যুদ্ধ বড় সংকীর্ণতার আশ্রয় নিয়েছে। 2008 সাল, আমার আজও মনে আছে, কেন্দ্রে কংগ্রেসের সরকার, প্রিয়রঞ্জন দাস মুন্সি তখন ভারতবর্ষের সেচ মন্ত্রী, তার আগে ছিল ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার। ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হচ্ছে জল সরবরাহ নিয়ে, গ্রামীণ জল সরবরাহ নিয়ে, রাজীব গান্ধী রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন। সেখানে আমি একটা প্রশ্ন তুললাম যে আপনারা পানীয় জলের কথা বলছেন, ভালো কথা, কিন্তু আমি যে রাজ্য থেকে আসছি সেই রাজ্যের 4 কোটি মানুষ আর্সেনিক আক্রান্ত পানীয় জলের আওতায় বসবাস করে। আমি যে জেলা থেকে আসছি সেই জেলার 22টা ব্লক আর্সেনিকের মাত্রা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু যারা বলে দেয় 1 লিটার জলে কতটা আর্সেনিক থাকবে, সেই মাত্রাকে ছাড়িয়ে গেছে। আমি সেই জেলা থেকে আসছি যেখানে আমাদের জেলার অনেক গ্রাম আছে যেখানে মেয়েদের বিয়ে হয় না এই আর্সেনিকের ভয়ে। আপনারা তো জানেন না, দমকল জলঙ্গিতে কিছু গ্রাম আছে মেয়েদের বিয়ে হয় না, কারণ ভাবে এই গ্রামে বিয়ে দেব, আমাদের আর্সেনিকের আক্রান্ত জল পান করতে হবে, আমাদের সব চর্মরোগ হবে, আমাদের সব ক্যান্সার হবে। তাই আমি দাবি তুলেছিলাম যে মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গে যেহেতু এখানে জলের অভাব নাই, যেহেতু এখানে গঙ্গা পদ্মা আছে, যে এখানে দামোদর হুগলি আছে, আর্সেনিকের হাত থেকে মানুষকে বাঁচাতে পারে সারফেস ওয়াটার, অর্থাৎ যে জল বয়ে চলেছে মাটির নিচ থেকে জল তোলা যদি বন্ধ না হয়, মুর্শিদাবাদের আর্সেনিক আক্রান্তের হাত থেকে আমরা বাঁচবো না। তাই আমি দাবি করেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেহেতু গঙ্গা আছে, তাই সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করে পাইপ লাইনে করে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করা হোক। তার জন্য রাজীব গান্ধী রুরাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন, অর্থাৎ রাজীব গান্ধী গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের আওতায় আমরা আরেকটা সাব সেক্টর, অর্থাৎ আর্সেনিক প্রবণ এলাকায় জল সরবরাহ আরেকটা বিশেষ এলাকা তৈরি করে আলাদা ফান্ডের ব্যবস্থা করলাম। বিশ্ব ব্যাংক টাকা দিল। 2008 সাল থেকে শুরু হলো সেই কাজ। বেলডাঙ্গায়, মধ্যমপুরে, সেখানটায় পানীয় জলের জন্য গঙ্গার জল তোলা হচ্ছে, সেই জল সরবরাহ হচ্ছে। স্যাংশন হলো বহরমপুরের জন্য, বহরমপুরে হরিদাস মাটির কাছে গঙ্গার জল সংগ্রহ করা হবে, সেই জল বহরমপুর ব্লক এবং হরিহরপাড়া ব্লক সমেত নওদায় যাবে। আমি নিজে কাঁদি মিউনিসিপালিটির জন্য 37 কোটি টাকা বরাদ্দ করালাম। কাঁদিতে বহরমপুরের থেকে গঙ্গার জল চিরুটি থেকে কাঁদিতে নিয়ে যাওয়া হবে। 2008 সালের পরিকল্পনা, 2008 সালে এই কাজ শুরু হলো। সমস্যা কথা দেখা দিল বহরমপুরে। কি সমস্যা? দুটো সমস্যা। গঙ্গায় যাওয়ার সময় সেখানে কিছু পরিবার বসবাস করে, তারা বলছে আমরা এখান থেকে যেতে দিব না পাই। অফিসার এসে আমাকে ধরছে, স্যার আপনি একটু ব্যবস্থা করুন। ওখানকার স্থানীয় বাসিন্দা তারা বলছে তাদের জমির তলা দিয়ে পাইপ যেতে দেবে না, পাইপ না গেলে জলটা আনবো কি করে। আমরা দেখি, মানুষের সঙ্গে কথা বলি। তারপর কি হলো, যেখানে জলটা শোধন করা হবে সেখানে যে বিরাট মেশিন, বিরাট ঘর বাড়ি দরকার, জমি নাই। কিছুটা জমি জোগাড় করেছে সরকার, বাকি জমি নেই। ঘটনাচক্রে সেখানে এক সাধু মহারাজ আমাকে একটা জমি দিয়ে গেছিল। আমি বলছিলাম মহারাজ এই জমি নিয়ে কি করবো আমি? বলছে না আপনি রাখুন, বাকি আমার জমি সব লুট করে নিচ্ছে, আপনি রাখুন, আপনার কাছে রাখলে এই জমিটা বাঁচবে। আমি তখন দেখলাম সেই জমির একটা অংশ যদি আমি ভালো কাজে দিই তাহলে সাধু মহারাজ সে খুশি হবে, সে হয়তো মারা গেছে, তার আত্মা শান্তি পাবে। আমি তখন ওইখান থেকে কিছুটা জমি যেটা তাদের প্রয়োজন তাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সেখানটাই থেকে এখন জল সরবরাহের ব্যবস্থা করছি। গঙ্গার জল আপনাদের ঘরে ঘরে আসবে, হরিহরপাড়ায় যাবে, নওদা যাবে। এছাড়াও জঙ্গিপুর এলাকায়, জঙ্গিপুর থেকে জঙ্গিপুর সাব ডিভিশনের বিভিন্ন এলাকায় যাবে। এরকম মুর্শিদাবাদের পর 4-5টা প্রকল্প। এখন আমরা কি দেখছি, ইউপিএ সরকার প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদেরকে সহযোগিতা করলো। আর আজ আমরা এখানে দেখছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী নবান্নে বসে সে নাকি ফিতে কাটবে। কি না, আমি জল সরবরাহের ব্যবস্থা করে দিলাম।
তাই বললাম ভাই আপনাদের এতই কৃতিত্ব দরকার, সব কৃতিত্ব নেন আপনারা। আপনাদের এখানে আমরা স্ট্যাচু করে বসিয়ে দিব যে বাংলার সব উন্নয়ন মমতা ব্যানার্জি করছে, স্ট্যাচু করে তাতে আমরা আপনার আরাধনা করব। কিন্তু কমসে কম বহরমপুরের জন্য আমি যখন রেল মন্ত্রী ছিলাম, চুয়াপুর আর পঞ্চাননতলা দুটো রোড ওভার ব্রিজ 39 কোটি টাকা স্যাংশন করে দুটো রোড ওভার ব্রিজের করার ব্যবস্থা করলাম, আজও পর্যন্ত সেটা সম্পূর্ণ হলো না। আপনারা শুনলে অবাক হবেন, 39 কোটি টাকা শুধু বরাদ্দ করে আমি বসেছিলাম না, আমি ব্রিজের গ্রুপ কোম্পানিকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছিলাম, কারণ তারা এক্সপার্ট। চুয়াপুরে রেল লাইনের পরে ডান দিকে সব দোকান ছিল, আমি তাদেরকে হাত জোর করে বললাম ভাই আপনার দোকানপাটগুলো ভেঙে নিন, নাহলে তো এখানে রাস্তা করা যাবে না, ব্রিজ করা যাবে না। বললো দাদা কতদিন সময় লাগবে? আমি ব্রিজ অ্যান্ড রুপ কোম্পানির যারা কন্ট্রাক্টর তাদের সঙ্গে তাদের আমি বসালাম একসঙ্গে। ব্রিজ অ্যান্ড রুপ বললো 14 মাস টাইম দিন, আমরা সব করে দেবো। বিশ্বাস করবেন হাসতে হাসতে সেই সমস্ত ভাইরা, তারা গরিব, তারা সাধারণ পরিবার, তারা সব দোকান ভেঙে নিয়ে চলে গেল। 14 মাস কষ্ট করে থাকবো, তারপর আমাদের ঝামেলা মিটবে। উদ্বোধন হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল, তারপর কি জানলাম আমরা? কাজ আটকে গেল। কেন? রেল টাকা দিয়েছে এখানকার ব্রিজ করার জন্য, ব্রিজ করবার কন্ট্রাক্টর ঠিক হয়ে গেছে, কিন্তু ব্রিজটা হবে নামবে কোথায়? নামবে তো সরকারি রাস্তায়। সেই সরকারি রাস্তা কার? রাজ্য সরকারের। তারা কি বললো? বললো আমাদের রাস্তা আমরা ব্রিজ ঠিক নামতে দেবো না, আমরা তো ব্রিজ হাওয়ায় বয়ে নিয়ে যেতে পারি না। ব্রিজ নামতে দেবে না মাটিতে কে? বাংলার সরকার। কেন? অধীর চৌধুরী হাততালি পেয়ে যাবে, তাই করতে দেওয়া হবে না। কারণ তখন মানুষ বলবে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল, ওই কিছু করেনি, তাহলে অধীর চৌধুরী রেলমন্ত্রী হয়ে কিছু করলো, হাততালিটা যদি পেয়ে যায় আমি, এই ভয়ে নামতে দিল। আমি বলতে চাই ওই ব্রিজ দেখে শুধু কংগ্রেসের লোক হাঁটতো? তৃণমূল কি হাঁটতো না? বিজেপি কি হাঁটতো না? সিপিএম কি হাঁটতো না? না মোটরসাইকেল চড়তো না? এটাই হচ্ছে বাংলার উন্নয়নের নমুনা দিলাম আপনাদের। ঠিক একই ভাবে 55 তলায় আরেকটা রোড ওভার ব্রিজ, সেটাও আটকে দেওয়া হলো। এই ব্রিজ যখন করতে দেওয়া হলো, আমার মন্ত্রী তো চলে গেল, লোকে আমাকে বলছে দাদা ব্রিজ তো হলো না। আমি আমাদের একটা পাড়ার ছেলেকে দিয়ে হাইকোর্টে পিআইএল করালাম, জনস্বার্থ মামলা করিয়ে হাইকোর্টের অর্ডার নিয়ে সরকারকে বাধ্য করলাম তোমরা ব্রিজ তৈরি করো। কিন্তু ব্রিজ করবার জন্য তো দক্ষ ইঞ্জিনিয়ার, দক্ষ কন্ট্রাক্টর চাই, তার অভাব। ফলে যে কাজ 14 মাসে হওয়ার কথা ছিল, আজ বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। মানুষের কি অসুবিধা বলুন। আজকে এখানে এলাম, ওই ঘুরে বকুলতলা ঘুরে ভাকরি মোড় ঘুরে এলাম, তাও এই বকুলতলা রাস্তাটা, বকুলতলা থেকে ভাকরি মোড় আমরা পাকা করেছিলাম। কেন জানেন? পাকাপাকি তৈরি করেছিলাম একটাই কারণে, যে এইখানে যখন রোড ওভার ব্রিজটা হবে তখন বিকল্প রাস্তা হিসাবে যাতে ওই রাস্তাটা ব্যবহার করতে হয়, তার জন্য আগে ভাগে আমরা রাস্তাটাকে ঢালাই করে দিয়েছিলাম। কোথায় আছি আমরা বুঝতে পারছেন? এখানে উন্নয়নের গল্প করা হয়, এখানে উন্নয়নের বাজনা বাজানো হয়। আপনাদের আরো জানি রাখি, আগামী দিনে এই বহরমপুর শহরের সমস্যা যাতে মিটে যায় পার্মানেন্টলি। এত গাড়ি ঘোড়া, তার তুলনায় রাস্তা যথেষ্ট চওড়া নয়, তাই বহরমপুর শহরকে এড়িয়ে গিয়ে আমরা মন করা দিয়ে ব্রিজ তৈরি করে শিবপুর, নবগ্রামের শিবপুর পর্যন্ত রাস্তার ব্যবস্থা করেছি। সেই কাজের জন্য জমির অধিগ্রহণের সংকট ছিল, সেই সংকট জমি অধিগ্রহণের সেটাও আমরা মিটিয়ে দিয়েছি। আমরা হাততালির জন্য কাজ করি না, মুর্শিদাবাদকে ভালোবাসি, মুর্শিদাবাদ মানুষের খুশি যদি কাজে ভালো হয় আমরা তাতে সন্তুষ্ট হই। আজকে এখানটাই আমাদের সমস্যা হচ্ছে কি জানেন? যে আমরা বড় কৃতিত্বের যুদ্ধতে ভালোবাসি। কৃতিত্বের যুদ্ধ, মানুষের কি হলো সেটা বড় কথা নয়, আমরা যে যার মতন কৃতিত্বের যুদ্ধ করতে চাইছি। ওয়ার অফ ক্রেডিট, আমি করলাম না সে করলো, কেউ করলো না। সরকারের টাকা, মানুষের টাকা মানুষকে করা হলো, কেউ এখানে দয়া রাখীর্ণ করছে না। মনে করুন আজকে আমি বা মনোজ চক্রবর্তী, আমরা এখানটা রাস্তাটা করলাম, তো কি হলো তাতে? এই টাকাটা কে? আর মানুষের টাকা। আপনারা ভোট দিয়েছেন তাই আমাদের নামে টাকা, তাও টাকা ক্যাশ পাই না। ক্যাশ করে নিয়ে আমি বাংলাদেশ পালিয়ে যেতাম, 5 কোটি টাকা বছরে এমনি না, কিন্তু আমরা তো ক্যাশ পাই না। টাকাটা ডিএম এর ঘরে থাকে, আমরা বলি এটা করুন, তখন করা। তা টাকা আপনার টাকা, তা সত্ত্বেও আপনারা আমাদেরকে প্রশংসা করছেন।
তা সত্ত্বেও আপনারা বলছেন যে আমাদের উপকার করলে থেকে বড় কেউ নাকি, আপনাদেরই টাকা। অর্থাৎ আমরা কি করছি, মাছের তেলে মাছ ভাসছি। আপনি আমাকে ভোট দিয়েছেন তাই আমি এমপি, তাই আমি টাকা পাই। আপনি মনোজকে ভোট দিয়েছেন তাই মনোজ এমএলএ, তাই মনোজ টাকা পায়। এখানে কেউ কাউকে দয়া করছে না। কিন্তু বাংলায় একটা অদ্ভুত সংস্কৃতি হয়ে গেছে, যেন মনে হয় সরকার আমাদের দয়া করছে। কে কাকে দয়া করবে বলুন তো? আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি সরকারকে পয়সা দিচ্ছেন, তার জন্য সরকার সেই পয়সা থেকে আপনাকে দিচ্ছে। তাতে ঢোল বাজানো কিছু নেই। কেন্দ্রের প্রকল্প একটার পর একটা আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গে, আমরা নিয়ে এসেছি ভারতবর্ষে যখন কংগ্রেসের সরকার ছিল। আজকে 100 দিনের কাজ থেকে আরম্ভ করে আজকে খাদ্য সুরক্ষা আইন, আজকে সবুজ সাথী নাম পাল্টিয়ে এখানে চালু হয়েছে, কিন্তু সমস্ত টাকা আসছে দিল্লি থেকে। অতএব এখানে কাউরির কোনো কৃতিত্ব নেই। যদি দিদির এতই টাকা থাকে, কোনো অভাব নাই বা থাকে, তাহলে মানুষকে কেন বলছে ভাই তোমাদের কিছু দিতে পারলাম না, তোমরা সবাই আলু খেয়ে বেঁচে থাকো? কেন বলছো? বাংলার বেকার ছেলেদের বলছে তোমরা মদের দোকান খুলে দিয়েছে, মদ খাও। বাংলায় আছে কি হয়েছে বলুন? যে প্রত্যেক দিন লটারি হচ্ছে, জুয়ার লটারি প্রত্যেক দিন। আজকে বেকার যুবক, তাদের জন্য কি রাস্তা? না তোমরা বেকারত্ব ভুলে গিয়ে জুয়া খেলো। প্রতিদিন তোমাদের জন্য জুয়া লটারি চালু করে দিলাম। বলুন, আজকে পশ্চিমবঙ্গে 2000 মদের দোকান খুলে দেওয়া হলো। শিল্প নেই, তোমরা মদ খাও। মদ খাওয়ার জন্য পয়সা দরকার, এলাকায় জুলুম করো, পয়সা দিলো মদ খাও। বাংলার কৃষক, তোমাদের পয়সা নেই, তোমাদের আলু বিক্রি করে আলুর দাম পাচ্ছ না। বাংলার মানুষকে ফরমান দিচ্ছে যে তো আপনারা ভাই ভালো করে আলু খান। তাহলে আপনি কি করতে আছেন? আমরা আলু খাবো, আমরা জুয়া খেলবো, আমরা মদ খাবো। তাহলে আপনার সরকার, আপনি কি করলেন আমাদের জন্য বলুন? আপনারা আজকে পরীক্ষা প্রশ্ন ফাঁস, শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছে না, কোথাও চাকরি ফেলে সেখানটায় এতই দুর্নীতি, সবগুলো আটকে যাচ্ছে। ভবিষ্যতের বেকার ছেলেদের সিভিক পুলিশ করে দেওয়া হয়েছে। সিভিক পুলিশকে বলে দেওয়া হয়েছে এসে 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 পালায় না, পালায় না। দেখুন, আজকে যে এই যে মোবাইলে বাচ্চারা ছবি তুলছে, এটা কার অবদান বলুন তো? রাজীব গান্ধী। কেন? রাজীব গান্ধী ভারতবর্ষের মানুষকে বলেছিল যে আমি তোমাদের তথ্যের সুযোগ, তোমাদের খবরের সুযোগ, ইনফরমেশন টেকনোলজি তোমাদের ঘরে ঘরে পৌঁছে দেব। একদিন আপনাকে ফোনে কথা বলার জন্য গোটা দিন পার হয়ে যেত, তখন ছিল ট্রাঙ্ক কল ব্যবস্থা। তারপর এলো এসটিডি, আইএসডি, আজ চলে এসছে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক। ওইটুকু শিশু, সেও আজকে ছবি তুলছে। আজকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় দেশ যারা সব থেকে বেশি মোবাইল ব্যবহার করে। সব থেকে বেশি মোবাইল ব্যবহার করে চীন, তারপরে ভারতবর্ষ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা দেখুন আজকে কোথায় চলেছে। আগামী দিন মেশিন লার্নিং আসছে, আগামী দিন আরো বিজ্ঞানের উন্নতিতে কোথায় যাবো আমরা তার কোনো হিসাব খুঁজে পাওয়া মুশকিল। তাই আমাদেরও কিন্তু এগিয়ে যেতে হবে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও কিন্তু টিকে থাকতে হবে। আমি অনেক কথা বলে ফেললাম। যাই হোক, আমরা একটা ছোট রাস্তাঘাটটা করার ব্যবস্থা করেছি, আপনাদের যাতায়াতের সুবিধা হোক সেটা আমরা চাই। কিন্তু পাশাপাশি এটা বলে দিতে চাই, কাজটা একটু নিজেরা দেখে নেবেন। কন্ট্রাক্টর তো, কন্ট্রাক্টরের উপরে পুরো ভরসা করাটা ঠিক না। কন্ট্রাক্টরকে ভয়ও নাই, কন্ট্রাক্টরকে ভরসাও নাই। তাই নিজেরা একটু দেখে নেবেন। এলাকাটা আপনাদের, রাস্তা আপনার, আপনারা নিজেরা একটু ভালো করে দেখে নিয়ে যেটুকু পারা যায় আপনারা করবেন। আমার ইচ্ছা আগামী দিনে এইসবকে ঢালাই করে দাও। এইসব পিচ করা বেকার, একটা বর্ষা গেলে উঠে যাবে সব। আগামী দিনে সুযোগ পেলে সব ঢালাই করে দিবে। আমরা, আমাদের একটাই টার্গেট ছিল, যেমন বহরমপুর শহরকে আমরা মাটি মুক্ত করেছিলাম, তেমনি সারা মুর্শিদাবাদ জেলাকে মাটি মুক্ত করব। কিন্তু আজ এটা সম্ভব না। আমি বলছি কেন সম্ভব? আমরা যখন জেলা পরিষদ চালিয়েছিলাম তখন 100 দিনের কাজ ছিল, কিন্তু 100 দিনের কাজে ঢালাই রাস্তার ব্যবস্থা ছিল না। আজ 100 দিনের টাকায় আরামসে ঢালাই ব্যবস্থা করা যায়। অর্থাৎ ঢালাই যখন করা যায় 100 দিনের টাকায়, আর যে 100 দিনের টাকার কোনো অভাব নেই, সেটা যত দাবি তত টাকা। এমন একটা প্রকল্প আমরা দিল্লি থেকে নিয়ে এসেছিলাম, যত দাবি তত টাকা। সমস্ত মুর্শিদাবাদের গ্রাম গঞ্জের আনাচে কানাচে সব ঢালাই করে দেওয়া সম্ভব। তাই আগামী দিনে যদি আমরা সুযোগ পাই, এগুলোকে পিচ রোড না, পাকাপাকি ঢালাই করে, আর যাতে কোনো এমএলএ কে এমপি কে বলতে না হয়, আমরা তার ব্যবস্থা করব। আমাদেরকে আপনারা ভরসা রাখবেন। গুরুজনের আমার প্রণাম নেবেন।
গুরুজনেরা আমার সালাম নেবেন। ছোট ছোট ভাই বোনদেরকে আমি স্নেহ ভালোবাসা অভিনন্দন জানিয়ে আপনাদের এইভাবে উপস্থিতির জন্য আবার আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।